শান্ত। এরা এক একজন অ্যাকচুয়ালি এক একটা জিনিস খুব লাইক করতো। আমি ছিলাম এদিক দিয়ে সায়েন্সের মানে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্সের ফ্যান ছিলাম যে বলা যায়। তো এক একজন এক এক ভাবে এক একটা দিকে ইয়ে করতো আর কি। তো আমাদের গন্ডিটা ছিল এর মধ্যে। আমরা যখন হয়তো দেখা যাচ্ছে টিফিন পলায় আমরা ইদ্রাকপুর যে কেল্লা আছে এখানে আমরা তখন আমাদের মধ্যে একটা মানে শেয়ারিং হতো বা একটা অন্যরকম একটা পিট কাজ করতো। বলা আমরা যে গুহাটা আছে ওখানে আমরা 5 জনে মিলে একদিন টিফিন করলে ওই গুহাটার মধ্যে একদিন মানে অভিযান চালাইছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে আমরা তখন মানে ওই গুহা থেকে কমিউনিকেশন করার জন্য আমার নিজের হাতে বানানো রেডিও ছিল আর কি, ওইগুলো দিয়ে আমরা ইয়ে করতাম আর কি। বেশ মজা ছিল, কথা বলতেন গুহার ভিতর থেকে, রাইট, ওইটা থেকে কথা বলতাম আর কি। কিন্তু আরেকটা কারণ থাকতো, কিন্তু কেল্লা যাও কিন্তু আরেকটা কারণ থাকতো ছেলেদের। না না আমি সামনে কিন্তু গার্লস স্কুল। না আসলে আমি বুঝতে পারছি তোমার মাথায় কেন এগুলো নেগেটিভ চিন্তা কেন ঘুরপাচ্ছে। আমি তোমাকে বলি যে ইদ্রাকপুর কেল্লার এক পাশে যেমন এভিজিএম আরেক পাশে কিন্তু মেন রাস্তাও আছে। তো তুমি কেন সেটাকে আমি বুঝি না। আমি কেন বলছি, আপনি মিন্টু ভাইকে জিজ্ঞেস করতে পারেন, আপনি তো এই পরিবেশটি সম্পর্কে জানেন না। আমরা অ্যাকচুয়ালি এটা হয়, হ্যাঁ সবাই এটাই মনে করে। আমরা যখন ওইখানে যখন স্কুল স্টুডেন্টরা যে দাঁড়ায় তখন সবাই মনে করে এটাই। এইটা একটা কারণ থাকতে পারে, বাট আমাদের মধ্যে কাজ করতো যে সবসময় ওই জিনিসটা। আচ্ছা, পলকের যে বিষয়টা নিয়ে অনেক বেশি আগ্রহ সেটা হচ্ছে গিয়ে এভিজিএম এর কোনো মেয়ের সাথে কোনো প্রকার সংযোগ। আমি কিন্তু কখনো এই ব্যাপারটা মিন করিনি। অ্যাকচুয়ালি কি মানে আমাদের যে 5 জনে বললাম যে ওই সময়টাতে আমার ইয়েটা মানে গন্ডিটা ছিল যে একবারে একটু বলা যায় যে আলাদাই ছিল। আমি কাজ করতাম সারাদিন ওইগুলো নিয়ে, দেখা যাচ্ছে যে একটা নতুন কোনো ডিভাইস বানাইতাম, ওইটা নিয়ে আমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতাম। তো আমার ইয়েটা ছিল ওই গন্ডির মধ্যে, নেশাটা অন্যরকম ছিল। যেমন ফ্রেন্ডের মধ্যে সবাই থাকে এক একজন, কারো হয়তো ওইদিকে নেশা ছিল, সে আবার ওই আমার গন্ডিটা ছিল এর মধ্যে আর কি। তার মানে কি স্কুল লাইফে কোনো বান্ধবী ছিল না? স্কুল লাইফ এবং মনে করার মতো, সময় দেওয়ার মতো, ইউনিভার্সিটি লাইফ এবং এখন পর্যন্ত ওইভাবে কেউ নাই। লাস্ট ফেব্রুয়ারিতে আমার বিয়ে। আমরা ধাপে ধাপে সবই আসবো। আমরা এখন আর ওইগুলো নিয়ে ভাবার সুযোগ নাই, তো এর আগেও ছিল না আর কি। তার মানে এখন তো আছে, এখন তো আছে, যেটা এটা পার্মানেন্ট। ওকে, তো বন্ধুরা আসলে স্কুল লাইফে কিন্তু কারোরই সেই ক্লাসরুম, সেই চক পেন্সিল আসলে কারোরই ভালো লাগে না। কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু আজকে যে আছে মিন্টু ভাই কিন্তু খুব ভালো লাগতো বিভিন্ন জিনিস উদ্ভাবন করতে, কোনটার ভিতর কি আছে সেগুলো খুঁজে বের করতে। একটা সার্চিং এর প্রতি একটা প্যাশন তার ছোটবেলা থেকে ছিল। তো বন্ধুরা মিন্টু ভাই কিন্তু আমাদের সাথে থাকবে ঠিক 5:30 পর্যন্ত। বন্ধুরা যারা আছেন আমাদের সাথে সবাই মিন্টু ভাইকে ওয়েলকাম করতে পারেন, এবং কোনো কথা যদি বলার থাকে, জানার থাকে, সবকিছু জেনে নিতে পারেন। এবং চাইলে মিন্টু ভাইকে গানের জন্য রিকোয়েস্ট করতে পারেন, কারণ সে গাইতেও পারে। তো বন্ধু যারা আছেন তারা সবকিছু রিকোয়েস্ট করার জন্য যে কাজটি করতে হবে, বন্ধুরা খুব ছোট্ট একটি কাজ করতে হবে। যে কাজটি হচ্ছে কি আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমেই টাইপ করতে হবে আরবিপি, ছোট্ট একটি স্পেস দিয়ে আপনার নাম, আরেকটি পেজ দিয়ে আপনার লোকেশন, এবং একই সাথে মনের যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের আহমেদ মিন্টুর সাথে শেয়ার করতে চান, বন্ধুরা দুর্লভ একটি অভিজ্ঞতা কিন্তু আপনাদের হচ্ছে। অতএব শেয়ার করতে পারেন আমাদের সাথে। 7171 এই নাম্বারটি খোলা আছে শুধুমাত্র আপনাদের জন্য। ওকে, আমাদের সাথে কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে আমাদের কথা বন্ধু রিহানা আর যে ওকে। তো রিহানা তোমাকে অনেক ওয়েলকাম করে নিচ্ছি। লিখেছে ঢাকা যেতে পারি রে। ওহো, বুঝতে পেরেছি আজকে যা অবস্থা আপনি ঢাকা যেতে পারবেন না, সেটা কিন্তু আমি আগেই গেস করেছিলাম। ওকে, তাই না, আজকে তো পরিস্থিতি খারাপ। আপনিও সকালবেলা এসে কিন্তু বলেছেন এই কথাটা। এবং সে লিখেছে আজ ফার্স্ট পলক আর শিবলি ভাই তোমাদের শো শোনার সুযোগ পেলাম। ওকে, আমার খারাপ লাগছে এই কারণে এত লেট কেন। ওকে, নো প্রবলেম, লিখেছে ভালো লাগছে। ওকে, ধন্যবাদ মিন্টু ভাই, ওয়েলকাম টু আরবিপি। ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন শুনবো চমৎকার একটি গান অনুপম রায়ের কণ্ঠে ক্লাসরুম। এরপর আরেকটি চমৎকার গান ফিরবো খুব তাড়াতাড়ি। স্টে টিউন, রেডি টু 99.2 FM। আবারও ফিরে এলাম চমৎকার একটি গান শুনে, আবার হাসিমুখ অ্যালবাম থেকে সোনামহীনের চমৎকার এই গানটি। বন্ধুরা অবশ্যই আছেন, আমরা সবাই আছি 99.2 টিউন করে, এবং কথা বলছি কিন্তু আমার বিক্রমপুরে ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রামে পলক এবং শিবলি ভাই।
এবং এই বিষয়ে 45 মিনিট হয়ে গেছে। পরক্ষণে ঘড়ির বিষয়ে বারবার বলা আসলে ঠিক হবে না, কেন জানি ঘড়ি আমার কাছে খুব বেশি যন্ত্রণা দিচ্ছে, ঘড়ির দিকে আমি একেবারেই তাকাতে চাচ্ছি না। আমি আবার ফিরে যেতে চাই বন্ধুরা, আমাদের সাথে যিনি আমন্ত্রিত অতিথি আছে, গল্প কিন্তু জমে উঠেছে আমাদের আহমেদ মিন্টুর সাথে। মিন্টু, আমরা গল্পে ছিলাম, আমরা জাস্ট কেকি স্কুলের ছেলেবেলার গল্প শুনছিলাম এবং আমরা 5 জন বন্ধু প্রায় টিফিন পালিয়ে বিভিন্ন কৃতকলাপের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। আমরা তো এই শুনলাম কেকি স্কুলের ছেলেবেলার ঘটনা, কলেজ কেমন কেটেছিল? দেন স্কুল লাইফটা পার করার পরে কলেজ লাইফ সবারই একটা আলাদা একটা অনুভূতি কাজ করে সেই লাইফটাতে। তো আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ওই সময়টাতে আমি আরো বেশি করে মানে বিশেষ করে ইলেকট্রনিক্স এর প্রতি আরো ঝুঁকে যাই। ওই সময়টাতেই আমার বলা যায় যে লাইফে একটা টার্নিং পয়েন্ট আসে আর কি, যেটা হচ্ছে ন্যাশনালি একটা অ্যাওয়ার্ড জয় করা আর কি। আমরা এই গল্প একটু ছোট্ট করে শুনি। গল্পটা হচ্ছে বাংলাদেশে একটা আগে, এখন অবশ্য সেই প্রতিযোগিতা বন্ধ আছে, গভর্নমেন্ট থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করে হচ্ছে বিজ্ঞান জাদুঘর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আর কি। তো সেটা হচ্ছে ফার্স্ট জেলা পর্যায় থেকে বিভিন্ন স্কুল এবং কলেজগুলো থেকে শ্রেষ্ঠ কয়েকটা প্রজেক্ট তারা বাছাই করে, প্রতিটা জেলার শ্রেষ্ঠ প্রজেক্টগুলো ঢাকা জাতীয় পর্যায়ে ওরা একটা প্রদর্শনী ব্যবস্থা করে এবং একটা প্রতিযোগিতা হয় আর কি। তো 2005 এর হচ্ছে 25তম যে ন্যাশনাল সায়েন্স ফেয়ারটা হয় আর কি। তো সেইখানে আমার একটা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট টেস্টার নামে একটা প্রজেক্ট আমারটা জাতীয় পুরস্কার লাভ করে। এটা একটা ভালো একটা ইন্সপিরেশন দেয় আমার। কেমন লেগেছিল তখন? অফকোর্স অনেক, সেই অনুভূতিটা আমি এখন মানে এখনো ফিল করি, সুযোগ পেলে এটা ফিল করি অ্যাকচুয়ালি। যখন পুরস্কার ঘোষণা হচ্ছিল আর কি, তখন আমার মানে ওইখানে যে আমি পুরস্কার জিতবো বা এই ধরনের কোনো এক্সপেকটেশনই ছিল না। দ্যাটস ওয়াই আমার কাছে যখন আমার নামটা আমি নিজের কানে শুনি তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমার প্রজেক্ট আর কি। তো যাই হোক, আল্লাহর রহমতে সেই ইয়েটা পাই। দেন এরপরে ওই সময়টাতে আমি যখন কলেজ লাইফে অ্যাকচুয়ালি প্রবেশ করি তখন আমি অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সটা একটু অমিট করে আমি কম্পিউটার বিশেষ করে সফটওয়্যার ডেভেলপিং এর ঝোঁকটা আমি ফিল করি আর কি। দেন আমার যে বড় ভাই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, ওনার একটা কম্পিউটার একটা ট্রেনিং প্রতিষ্ঠান ছিল আর কি। তো ওইখান থেকে আমার কম্পিউটার সাথে মোটামুটি একটা পরিচয় হয়, হাতে খড়ি বলা যায়। তো আমি কিন্তু মানে এটা এখন আমি নিজেই বলছি যে আমার ঝোঁকটা কিন্তু গেমিং এর দিকে ছিল না। মানে সবাই বলে যে আমি ফার্স্ট কম্পিউটারে কম্পিউটার আমাদের একটু নিশেই থাকে যে কিভাবে ভালো ভালো গেম খেলবো। সেই আমি ফার্স্টে যখন কম্পিউটার মানে হাতে টাচ করি তখন থেকে আমার একটা ফিল কাজ করতো যে এইটা কিভাবে কাজ করে। আমি তাকে মানে কমান্ড দিচ্ছি বা একটা পাচ্ছি, তো এটা কিভাবে কাজ করে সেই প্রশ্ন করতে করতে একদিন জানতে পারলাম যে এটাকে প্রোগ্রামিং করা হয়। আমার খুব জানতে ইচ্ছে করছে, সেই কম্পিউটারের কনফিগারটা কি মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। সেই কম্পিউটারের কনফিগার ছিল হচ্ছে MMX প্রসেসর 200 মেগাহার্টজ, যেটা ক্লক স্পিড, র্যাম ছিল হচ্ছে মাত্র 32 মেগাবাইট। এই জন্য বন্ধুরা, এই জন্য আসলে প্রযুক্তি কত দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে সেই গল্পটা আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য আমরা একটু পেছনে ফিরে যাচ্ছি। দেন সেটার মধ্যে ছিল উইন্ডোজ 95 অপারেটিং সিস্টেমে চলতো আর কি। তো সেটা দিয়ে আমার মোটামুটি এই জগতে প্রবেশ করা, DOS মোডে কাজ করতে হতো, রাইট ইয়েতে। তো তারপরে আমার যেটা কাজ করলো, আমি একটু প্রোগ্রামিং এর বিষয়ে একটু খোঁজখবর নেওয়া শুরু করলাম। কিন্তু ওই সময়টাতে আমার এই বিষয়ে কিন্তু আমাকে গাইড করার মতো বা কেউ ছিল না বলা যায়, যে আসলে কিভাবে শুরু। সবাই তখন ব্যস্ত যে MS ওয়ার্ড কিভাবে টাইপ করবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে তৈরি করবে, এক্সেল মাইক্রোসফট অফিস নিয়ে সবাই দেখা যাচ্ছে এইটাই মানে শেষ করতে পারছে না। কম্পিউটার এডুকেশন বলতে এটা কি বোঝানো হচ্ছে আর কি। আমার কাছে কাজ করতে যে আমি এগুলো তো কেউ না কেউ তৈরি করছে, তো আমি ওইদিকে একটু ইয়ে করতাম। তো প্রথম আমার যেটা শুরু হয় সেটা হচ্ছে আমি ভিজুয়াল বেসিক দিয়ে আমার প্রোগ্রামিং লাইফটা শুরু করি আর কি। ওইটাতে আমি ছোট ছোট প্রোগ্রামিং মানে সফটওয়্যার ডেভেলপ করা শুরু করলাম, যেমন ক্যালকুলেটর, ঘড়ি, আর ছোট রাইট একবারে বেসিক। তো ওই এগুলো আবার শেয়ার করতাম ফ্রেন্ডদের সাথে, যেটা আমার বানানো একটা আলাদা। তো ওই ফিলটা কাজ করতে হবে, নতুন একটা সৃষ্টি করার যে আনন্দটা, সেই আনন্দটা ওইটার মধ্যে পাওয়া যেত। দেন ওইভাবে আমার সফটওয়্যার ডেভেলপিং এ চলে আসা। তারপরে আমার ওই সময়টাতেই আমার বেশ কিছু সফটওয়্যার, যেমন আমার কেবল টিভির উপরে যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার আমার বানানো আর কি, যেটা বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কেবল অপারেটর সহ ঢাকা, চিটাগাং এবং অল ওভার বাংলাদেশ অনেক জায়গায় ইউজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমার মানে এই মুহূর্তে বলা সম্ভব না যে কোথায় কোথায় ইউজ হচ্ছে। এবং সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে সেই সফটওয়্যারটাই এখন একটা ইউএস এর একটা IP টিভি কোম্পানি ওরা ইউজ করছে।
তো আমার এই চ্যানেল অটোমেশনের জন্য ওরা ইউজ করছে আর কি সেই সফটওয়্যারটাই। ওইখান থেকে আমার খুব জানতে ইচ্ছে করছে যে কলেজ লাইফে এই ধরনের একটি সফটওয়্যার নিয়ে এই যে ডেভেলপমেন্টের চিন্তাটা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি বললাম মানে ওইভাবে গাইড করার কিছু ছিল না, আমি নিজেই চেষ্টা করতাম যে আসলে এটা রুট কোথায়। এই যে আমি সফটওয়্যার তো ওইভাবে আলাদা একটা বিষয় কাজ করতো না যে এটা সফটওয়্যার এটা হার্ডওয়্যার, ওই সময় মানে ওইভাবে জিনিসগুলো আলাদা করা। আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে তখন কি আপনি নির্দিষ্ট করে বলতে পারতেন যে আসলে আপনি কি তৈরি করেছেন? আমার একটা টার্গেট থাকতো যে আমার একটা সফটওয়্যার ডেভেলপ করা, তো একেবারেই যে মানে ইনিশিয়ালি জিনিসটা পুরোপুরি কমপ্লিট হতো না, কিন্তু জাস্ট হাফ ডান অবস্থাতে ডেভেলপমেন্ট হতো। ওইরকম একটা জিনিস কাজ করতে করতে আমি আর বিষয় হচ্ছে যে প্রচুর পড়াশোনা করার ট্রাই করতাম। তখন ইন্টারনেটটা এত অ্যাভেলেবেল ছিল না, বিশেষ করে কম্পিউটার রিলেটেড যে ম্যাগাজিন গুলো ছিল এবং কম্পিউটার জগৎ রাইট, এই কম্পিউটার জগৎ, কম্পিউটার বিচিত্রা, কম্পিউটার টুমোরো এখনো আছে, কম্পিউটার বিচিত্রা এবং কম্পিউটার জগৎ এখনো আছে, বাট টুমোরোটা এখন বন্ধ, দেখা যায় না এখন খুব একটা। রাইট। সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে আমি কম্পিউটার টুমোরোর একজন লেখক ছিলাম, কন্ট্রিবিউটর লেখক ছিলাম। আমার বিভিন্ন আর্টিকেল যেত আর কি কম্পিউটার টুমোরোতে, বিভিন্ন টিউটোরিয়াল এবং ইয়েতে। আমি প্রায় 2 বছর ওইটাতে লেখালেখি করি। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তো এই ম্যাগাজিন গুলো এবং এই বইগুলো আমাকে মানে আমি জাস্ট কম্পিউটার রিলেটেড প্রোডাক্টের অ্যাড গুলো আমি কালেক্ট করতাম, এরকম নেশা ছিল আমার বাসায় এখনো প্রচুর পরিমাণে ম্যাগাজিন এখনো আমার সেলফে আছে এবং প্রচুর পরিমাণে কম্পিউটার রিলেটেড বই। তো বইটাই ছিল আমার মেইন হাতিয়ার আর কি। এটাকে ইউজ করেই দেন একসময় ইন্টারনেটটা অনেকটা অ্যাভেলেবেল হলো, আমি আরো পড়াশোনা শুরু করলাম এই বিষয়ে। তো বলা যায় যে এইখান থেকে আমার শুরু। তারপরে আমি যখন ড্যাফোডিল জয়েন করি তখন আমার পরিধিটা যে এতদিনের যে নলেজটা ছিল ওইটা একটা সুন্দর একটা ফ্রেম, আগে যেগুলো বিক্ষিপ্ত ভাবে ছিল চিন্তাগুলোকে সেগুলো একটু ফ্রেমে এনে পাচ্ছি, তারা তখন এই বিক্ষিপ্ত চিন্তাগুলোকে একটি প্ল্যাটফর্মে এনে ওটাকে কি বলে পেনিট্রেশন করার একটা সুযোগ করে দিল। রাইট। তো ওইভাবে আমার এই ডেভেলপিং এর জগতে চলে আসা। তো এখন তো মোটামুটি আমি একটা কোম্পানিতে সফটওয়্যার এবং এই সফটওয়্যার রিলেটেড এটা নিয়েই আমার দিনরাত চিন্তা ভাবনা এবং এটা নিয়ে আমার কাজ এখন। তো ওইভাবে নিজেকে আরো আপডেট করার ট্রাই করছি রেগুলার। তো মিন্টু ভাই, আমি যেটা জানতে চাইবো যে এই যে রিলেটেড কাজ করেছেন সব তো বিক্ষিপ্ত, গুছানো কি কাজ করেছেন আপনি? আচ্ছা, গুছানো বলতে যেমন প্রথমে শুরুটা অ্যাকচুয়ালি সবারই বিক্ষিপ্ত ভাবে, দেন একটা সময় গিয়ে আমি চিন্তা করলাম যে না, আমার তো এইভাবে আমার প্রফেশনাল ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে। এবং আমার একটা জিনিস কাজ করতো যে আমার প্রথম দিকে শুরুতেই ভাবতাম যে আমি যে এই সফটওয়্যারটা তৈরি করছি তো আমার এখান থেকে একটা ফিডব্যাক দরকার। সেটা টাকার এই ফিডব্যাকটা কি মানে আর্থিক ফিডব্যাক নাকি? আমি এটাই বলছি যে এটা টাকার অঙ্কে আসুক বা আমার প্রফেশনালি, মানে আপনি কবে থেকে ভাবলেন যে আমি এটাকে প্রফেশনালি নিয়ে নেব? আমি অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট আমার কেরিয়ার গড়ার ইয়েটা আমি ওই দিন থেকেই ভাবি যেদিন থেকে আমার একটা সফটওয়্যার মানে বলা যায় যে 100% প্রফেশনাল ওয়েতে ইউজ শুরু হলো। সেটা হচ্ছে কেবল টিভির একটা সফটওয়্যার। এই সফটওয়্যার ফার্স্ট ক্লায়েন্ট ছিল আমার মুন্সিগঞ্জেরই। আচ্ছা, এটা কত সালে? এটা হচ্ছে 2003 কি তখন। অ্যাকচুয়ালি সেই ক্লায়েন্ট আমাকে খুব একটা বেশি পে করেনি, বাট কত পে করেছে আমার খুব জানতে ইচ্ছে করছে। সেটা ছিল মাত্র 2000 টাকার একটা পেমেন্ট। বাট এই পেমেন্টটা আমি অ্যাকচুয়ালি কি এই ফিল্ড থেকে আমার মানে পেমেন্ট আসা শুরু হয় অনেক আগে থেকেই। যখন আমি ইলেকট্রনিক্স ইয়ে নিয়ে কাজ করতাম তখন আমি বিভিন্ন ফেয়ার গুলাতে যখন অংশগ্রহণ করতাম ওইখান থেকে আমি প্রাইজ পেতাম, প্রচুর বই পেতাম। আলাদা ওটা হচ্ছে একটা গিফট, ওটা কিন্তু আমার একটা অ্যাচিভমেন্টের একটি রেমুনারেশন। কিন্তু আমার তৈরি প্রোডাক্ট সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি কেউ নিচ্ছে, তার এগেইনস্টে আমাকে পেমেন্ট করছে এবং সে ইউজ করে হ্যাপি, এই কারণে সে আমাকে পেমেন্ট করছে। জাস্ট প্রফেশনালিজমের সেক্টরে প্রথম বলা যায় আর কি। হ্যাঁ, 2000 টাকা নিশ্চয়ই 2 লক্ষ টাকারও বেশি আনন্দ হয়েছিল। আনন্দটা ওইটা ফিলটা আমাকে একটা খামে ওটা দিয়েছিল আর কি। সো খামটা যখন খুলি ওটা হচ্ছে একটা প্রিন্টেড নোট জাস্ট, বাট ওটা ফিলটা যেটা ছিল ওটা অবশ্যই অমূল্য আর কি। তো যাই হোক, ওইটা আমাকে মানে যে ইন্সপায়ার করে যে আমি তো কিছু দিতে পারি লোকজনকে, আমার যেটা ইউজ করে তারা উপকৃত হবে, আর দেন আমারও একটা কেরিয়ার বিল্ড আপ হবে আর কি। আর আরেকটা বিষয়, যখন আমি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতাম তখন দেখলাম যে বাংলাদেশে ইলেকট্রনিক্স নিয়ে খুব বেশি দূর যাওয়ার একটা কোনো ওয়ে আমি কম অপেক্ষা মানে ওইভাবে ট্র্যাকটা আমি পাচ্ছিলাম না আসলে কোন ট্র্যাকে গেলে আমার কেরিয়ারটা বিল্ড আপ করতে পারবো আর কি।